ফ্রান্স এবং আর্জেন্টিনা সেটাই করে দেখাচ্ছে যেটা আমরা 18, 22 এবং 26 ওয়ার্ল্ড কাপে করে দেখাতে পারিনি। ফ্রান্স ব্রিলিয়েন্ট এবং সুপার একটা টিম নিয়ে তারা সেভাবেই খেলছে যেভাবে তাদের খেলা দরকার, জাস্ট আনবিটেবল। যদিও বা সেমিফাইনালে তাদের কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। অপরদিকে আর্জেন্টিনা তারা তাদের কঠিন সময়েও ম্যাচ বের করে নিয়ে আসছে, যেটা একটা চ্যাম্পিয়ন টিমের আইডেন্টিটি। চ্যাম্পিয়ন টিমরা এভাবেই খেলে, তার যদি যতই অপোজিশন ডমিনেট করুক তারা সেখান থেকে কোনো না কোনো ভাবে ম্যাচ বের করে নিয়ে আসে, এবং লাস্ট 3টা ম্যাচে সেটা তারা দেখাইছে যে হ্যাঁ এভাবে তারা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে। 18 বিশ্বকাপে ফ্রান্সের যে স্কোয়াড ছিল সেটা যথেষ্ট বেটার ছিল, ব্যালেন্স ছিল, সেটাকে কাজে লাগিয়ে তারা বিশ্বকাপ জিতে। 22 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার যে স্কোয়াড ছিল সেটা যথেষ্ট ব্যালেন্স ছিল, শার্প ছিল, কানেকশন একজন আরেকজনের সাথে যথেষ্ট বেটার ছিল, সাথে তাদের তো মেসি আছেই। তো সেই অনুযায়ী সেটাকে কাজে লাগিয়ে তারা 22-এ ওয়ার্ল্ড কাপ জিতে ফেলে। অপরদিকে ব্রাজিলের যে 18-তে যে স্কোয়াড ছিল সেটা তুলনামূলক 22 এবং 26-এর চেয়ে সবচেয়ে বেশি বেটার ছিল। সবাই ইয়াং ছিল, ইয়াং এবং এক্সপিরিয়েন্স ছিল। শুধু ইয়াং না, এক্সপিরিয়েন্সও ছিল। থিয়াগো সিলভা, মার্সেলো, নেইমার, কুটিনহো, ফার্নান্ডিনহো, উইলিয়ান এরা যথেষ্ট বেটার ছিল, বেটার শেপে ছিল। বাট তারপরেও আমরা আমাদের নিজেদের যেই ক্লিনিক্যাল ফিনিশিং এর অভাব, সেটার কারণে আমরা সেই বিশ্বকাপটা জিততে পারিনি। এমন না যে বেলজিয়ামের ম্যাচে আমাদের পারফরমেন্স খারাপ ছিল, আমাদের পারফরমেন্স যথেষ্ট বেটার ছিল, কিন্তু আমরা ফিনিশ না করতে পারার কারণে, ক্লিনিক্যাল যে ফিনিশ সেটা না করতে পারার কারণে আমরা সেই ম্যাচ হেরে যাই, যার কারণে সেই বিশ্বকাপ আমাদের আর জেতা হয়নি। 22 ওয়ার্ল্ড কাপে অ্যাভেঞ্জারের মতো একটা টিম নিয়েও আমরা সেই বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার যে ম্যাচ ছিল সেটাতেও আমাদের অ্যাটাকিং অ্যাটাক যথেষ্ট ভালো ছিল, কিন্তু ফিনিশ না করতে পারার কারণে, শুধু যে গোলকিপার ভালো গোলকিপিং করেছে সেটা না, আমরা ভালো ক্লিনিক্যাল ফিনিশ না করতে পারার কারণেই আমরা সেই ম্যাচটা হারছি। যদিও বা একটা গোল বের করে নেওয়ার পর আহ, আমাদের ডিফেন্সিভ মিস্টেকের কারণেই সেই ম্যাচটা আমরা হেরেছি, কিন্তু তার আগে যে অ্যাটাক গুলো ছিল, যেভাবে ব্রাজিল খেলছিল, সেভাবে যদি একটু ভালোভাবে ফিনিশ করা যেত তাহলে হয়তো এক্সট্রা টাইমে ম্যাচই যাইতো না। তো সেই অনুযায়ী সেখানেও একই প্রবলেম। এবং 26 ওয়ার্ল্ড কাপে এসেও নরওয়ের সাথে আমরা খারাপ খেলিনি, কিন্তু আমরা সেই একই ফিনিশ না করতে পারার কারণে, ক্লিনিক্যাল যে ফিনিশ, নাম্বার 9, ভিনিসিয়াস, মার্টিনেল্লি এরা যে ক্লিনিক্যাল ফিনিশ যেটাকে বলে সেটা তারা করতে পারেনি, যার কারণে আমরা সেই ম্যাচ হেরে বসি। কারণ নরওয়ে তো বেশি সুযোগ পায়নি, তারা 2টা সুযোগ পাইছে, 2টাই ভালোভাবে গোল দিছে। মানে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে 2-1টা তারা ভালো সুযোগ পাইছিল, বাট নরওয়ে যা সুযোগ তৈরি করেছে তার চেয়ে বেশি সুযোগ পেয়েছিল হচ্ছে ব্রাজিল, যেটা তারা ভালোভাবে কাজে লাগাতে পারেনি। এই সমস্যা আজকে থাকে না, এই সমস্যা 2010 ওয়ার্ল্ড কাপ থেকে, 10-এ 14-তেও সেম অবস্থা। নাম্বার 9রা ঠিক মতো পারফর্ম করে না, এবং আমাদের যে অ্যাটাক, আমরা ভালো খেলি, অ্যাটাকিং করি, বাট আমাদের যে ডি বক্সের ভিতরে ফিনিশিং সেটা ভালোভাবে হয় না, যার কারণে আমরা গোল স্কোর করতে পারি না। এন্ড অফ দ্য ডে আপনি যদি গোল না করেন তাহলে তো আপনি ম্যাচ জিতবেন না। অপোজিশন এদিকে একটা দুইটা সুযোগ পেলে, যেমন বেলজিয়াম পুরো ম্যাচেই হয়তো 2টাই ভালো সুযোগ পাইছিল, তারা 2টাই গোল দিয়ে দিয়েছে। তো এইভাবে, এবং ক্রোয়েশিয়া একটা ভালো সুযোগ পেয়েছিল, তারা গোল দিয়ে দিয়েছে। নরওয়ে ভালো 2টা সুযোগ পাইলো, তারা তো গোল দিয়ে দিয়েছে। তো আমরা যদি ভালোভাবে ফিনিশ না করতে পারি তাহলে যতই মিডফিল্ড বেটার থাকুক, ডিফেন্স বেটার থাকুক, এমনকি ফরওয়ার্ডও যদি বেটার থাকে, এবং কিন্তু তারা যদি ফিনিশ না করতে পারে তাহলে আমরা সামনে যেই খেলাগুলো আসছে সেগুলোতেও ভালো করব না, এবং ব্রাজিল আদৌ সামনে কবে বিশ্বকাপ জিতবে এই নিয়ে আসলে সবার মনেই তখন শঙ্কা থেকে যাবে। কারণ নাম্বার 9রা বা ফরওয়ার্ডরা যদি ভালোভাবে ফিনিশ না করতে পারে তাহলে আসলে কোনোদিনই, মানে ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটা টুর্নামেন্ট জেতা সম্ভব না। ব্রাজিলের আরেকটা সমস্যা হচ্ছে মিডফিল্ডে এবং অ্যাটাকিং মিডে যারা খেলে, বিশেষ করে ফরওয়ার্ড লাইনে যারা আছে, তারা কেউ বেশিরভাগই ডি বক্সের বাইরে থেকে শট নেয় না। আসলে ডি বক্সের বাইরে থেকে যদি শট না নেওয়া হয় তাহলে গোলকিপারের উপর যে প্রেসার, সেই প্রেসারটা ক্রিয়েট করা যায় না যারা যখন অপোজিশন লো ব্লক খেলে। আপনি যদি দেখেন ইংল্যান্ডের ম্যাচে নরওয়ের সাথে, তারা একটা গোল দূরপাল্লা শট থেকে নেওয়া বল গোলকিপার মিস্টেক করে, যার ফলে সেখান থেকে জুড বেলিংহাম সেই মিস্টেকটাকে কাজে লাগিয়ে গোল বের করে নিয়ে আসে। সেম স্পেনের ম্যাচেও, স্পেন আর বেলজিয়ামের ম্যাচে বেলজিয়ামের গোলকিপার মিস্টেক করে এবং
ইয়া মিকেল ম্যারিনো সেখান থেকে গোল বের করে নিয়ে আসে স্পেনের জন্য। তো আসলে যখন লো ব্লক খেলবে বা ডিফেন্স যখন সলিড হবে, তখন যদি দূরপাল্লার শট মানে ডি বক্সের বাইরে থেকে শট না নেওয়া হয়, তাহলে আসলে গোলকিপারের উপর যে প্রপার প্রেসার, সেই প্রেসারটা ক্রিয়েট করা যায় না। কারণ এখান থেকে তো গোলও আসতে পারে। তো সেই জিনিসগুলো আসলে আহ ব্রাজিল ঠিক মতো কাজে লাগায়নি গত 2 বিশ্বকাপেও। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে সেট পিসে আমরা কর্নার এবং ফ্রি কিকে আসলে খুব কম গোল পাই। লাস্ট মেবি ফ্রি কিকে গোল ছিল, কর্নারে গোল ছিল 2022 সালের ওয়ার্ল্ড কাপে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি কর্নার বা ফ্রি কিক থেকে গোল না বের করতে পারি, 22 ওয়ার্ল্ড কাপ না, 18 বিশ্বকাপে থিয়াগো সিলভা একটা কর্নারে গোল বের করেছিল। তো আসলে আমরা যদি কর্নার বা ফ্রি কিক থেকে গোল না বের করতে পারি, তাহলে আসলে সেগুলো পাওয়া আসলে বৃথা। তো এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। এবং আমি মনে করি যে লাস্ট 3টা বিশ্বকাপ যে এমন না যে ব্রাজিল জিততই, তবে জেতার অনেক সুযোগ ছিল, বিশেষ করে 18 এবং 26 ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপটা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত তো যাওয়া উচিত ছিল। কিন্তু আমরা যদি এভাবেই ক্লিনিক্যাল ফিনিশিং গুলো মিস করি, তারপরে সেট পিস গুলাকে কাজে না লাগাই, ডিফেন্সিভ মিস্টেক গুলা করতে থাকি, তাহলে আসলে ব্রাজিলের ফুটবল দিন দিন নিচেই যাবে।